ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেক দিন আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ যে নিয়ে আসি, আজকে হচ্ছে 23শে আগস্ট। 23শে আগস্টের আনন্দবাজার পত্রিকা আমরা বিশ্লেষণ করব। তো সব থেকে প্রথমে আমরা যে খবর রাখবো, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতিকালে আর কয়েকদিন পরেই আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে। ঠিক আছে, সেই দুর্গাপূজার এখানে আমরা ছবি দেখছি যে চলছে, প্রতিমা তো গড়ার কাজ চলছে। ঠিক আছে, এবং একদম ডান দিয়ে রয়েছে যে কলেজের জিবির মাথায় শাসকের প্রতিনিধি। এই ঠিক আছে, তো এক্ষেত্রে যে ব্যাপারটা থাকছে যে কলেজের জিবির মাথায় শাসকের প্রতিনিধি, তার মানে এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, জিবি কথার মারতে হচ্ছে গভর্নিং বডি। গভর্নিং বডি প্রত্যেক কলেজ, প্রত্যেক স্কুল, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই থাকে। ঠিক আছে, এবং সেখানে যে সভাপতি যাকে করা হয়, সেটা হচ্ছে শিক্ষা দপ্তর মনোনীত কোনো ব্যক্তিকে কিন্তু সভাপতি করা হয়। ঠিক আছে, তো সচরাচর ওটা কিন্তু যারাকে মনোনীত করে এমনটা নয় যে এলাকার যে এমএলএ বা এমপি ওনাকেই রাখতে হবে। শিক্ষা দপ্তর যদি মনে করে যে কোনো বিশিষ্ট ব্যক্তিকেও রাখতে পারেন, তাহলে রাখতে পারেন। এবং এই গভর্নিং বডিতে সভাপতি থাকে অবশ্যই, সহসভাপতি হয় শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রধান হয়ে থাকে। এছাড়াও লোকাল থানার ওসিও কিন্তু এই গভর্নিং বডিতে থাকে। আর হসপিটালের ক্ষেত্রে বিওমএইচ যিনি থাকেন, বিডিও সাহেবও কিন্তু থাকেন অনেক সময়। যেটা হচ্ছে সার্কেল, সার্কেলে যে একটা স্কুলটাকে দেখভাল করার জন্য যে সাব ইন্সপেক্টর যে পদটা হয়ে থাকে, স্কুল এসআই যেটা, উনিও কিন্তু এই গভর্নিং বডির মধ্যে থাকেন। কলেজের গুলোতেও থাকেন। তো আসন্ন আমরা দেখতে পেলাম রাজ্য সরকার প্রত্যেকটা কলেজের গভর্নিং বডি গঠন করেছে, যেখানে গভর্নিং বডির মাথায় কিন্তু হয় সাংসদ বা এমএলএ কে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, যদিও এই ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে না, সেরকম নয়, যোগ্যতার নিরিখেই কিন্তু জিবিদেরকে বসানো হয়েছে, যারা উচ্চশিক্ষিত রয়েছেন তাদেরকে কিন্তু বসানো হয়েছে। আমরা এখানে একটা খবর দেখতে পাচ্ছি, ফুটপাতে সংসার বিতর্কে অগ্নিমিত্রা। অর্থাৎ আমরা জানি আমাদের ফুটপাতে সংসার বিতর্কে অগ্নিমিত্রা, অর্থাৎ আমরা জানি আমাদের রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। তাহলে উনি কি হয়েছেন যে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, ভিজিট করছেন, এবং ভিজিট করার পরে উনি দেখছেন যেগুলা বিশেষ করে ফুটপাত, মানে টাউনশিপ এলাকাগুলোতে কি হয়, দোকান বসতে বসতে দোকানের মানে রাস্তার সাইডে যে ফুটপাত থাকে, ওই ফুটপাত গুলা কিন্তু ব্লকেজ হয়ে যায়, দোকানদাররা দখল করে নিচ্ছে এবং রাস্তাতে মানুষজন যাতায়াত করছে। ঠিক আছে, এবারে এই ব্যাপারে উনি দেখভাল করছিলেন। তো সম্প্রতিকাল একটা জায়গায় উনি গিয়েছিলেন এবং সেইখানে একটা ছোট বাচ্চার জন্য স্টোভে দুধ গরম করা হচ্ছিল, সেইখানে একটা সমস্যা তৈরি হয়। এই জন্য এটা নিয়ে অনেক সময় কি হয়, প্রশাসনিক কাজ করতে গেলেও মানবিকতাকে প্রাধান্য দিতে হয়, এই জন্য হয়তো এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। তারপরে বিরোধীরা ঘাঁটি ভাঙার অঙ্কে কি ওয়ার্ড ভাগ। অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে, আচ্ছা, আমরা জানি সম্প্রতিকালে কলকাতা এবং হাওড়ার এই দুটো জায়গায় কিন্তু ওয়ার্ড বাড়ানো হয়েছে। কলকাতার ওয়ার্ড সংখ্যাটা কলকাতা পুর নিগমের 144 থেকে বাড়িয়ে 209 করা হয়েছে, এবং হাওড়াতে 50 থেকে বাড়িয়ে 68 করা হয়েছে। ঠিক আছে, সাধারণত প্রশাসনিক নিয়ম অনুযায়ী কোনো জায়গায় যখন কোনো জিনিসের পুনর্বিন্যাস হয়, সেখানে সাধারণ মানুষকে বা বিশিষ্ট ব্যক্তিগণকে বা বিরোধীদেরকে একটা বলার সুযোগ দেওয়া হয় যে আপনাদের সুবিধা অসুবিধা, বা আপনি কোন ওয়ার্ডে থাকলে আপনার সুবিধা হবে, একটা জনমত সমীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তো এখানে যুক্ত সন্দীপন চক্রবর্তীর নিজস্ব প্রতিবেদন, উনি বলছেন যে 12 এবং 13 আগস্ট 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, অথচ এই দুটা বিল কিন্তু 12 আগস্টে পাস করে নেওয়া হয়েছে। সেই জন্যই অনেকের মধ্যে এখন ভাবনা কাজ করছে, তাহলে কি হয়তো 209টা ওয়ার্ড হলে তাহলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 105টা, তাহলে হয়তো সরকার সেভাবে ওয়ার্ড গঠন করবে যাতে 105টা তারা সরকার গঠন করতে পারবে। এটা বিভিন্ন মহল থেকে মতামত উঠে আসছে, যদিও এর কোনো বাস্তবিক প্রেক্ষাপট এখনো পাওয়া যায়নি। আত্মহত্যার আঙ্গুল অন্নপূর্ণার দিকে, অর্থাৎ আমাদের জানি রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল। তো সেইখানে কি হচ্ছে, রাজ্য সরকার মানে ভেরিফিকেশন করছে, এবং ভেরিফিকেশন করার পর ধাপে ধাপে টাকাটা দেওয়া হচ্ছে।
এবং এর ফলে অনেক মানুষজন পাচ্ছে, বিশেষ করে বাড়ির পাশে কেউ পাচ্ছে, আরেকজন পাচ্ছে না, এবং ওদের মধ্যে একটা জন অসন্তোষ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কেউ কেউ আত্মহত্যারও হুমকি দিচ্ছে যে আমি যদি না পাই আমি কিন্তু আত্মহত্যা করবো এই ব্যাপারে। যদিও শুভেন্দু অধিকারী এই ব্যাপারে বলছে এটা বিরোধীরা এরকম করছে, যারা এতদিন অব্দি শাসক দল ছিল তারাই সরকারের নাম বদনাম করার জন্য এই পদক্ষেপ। এখানে আমরা একটা খবর দেখবো, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে কমিটি বৈঠকে অমিত শাহ, একদম একদিকে কোনায় খবরটা রয়েছে। তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের স্থায়ী সমাধানে কমিটি বৈঠকে অমিত শাহ। তাহলে কি হয়, আমরা বরাবরই দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা বলতে দার্জিলিং, কালিম্পং এই দিকের জেলাগুলাকে কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং এই জেলাগুলা কি হয়, পাহাড়ি। তাহলে একটা পশ্চিমবঙ্গের যে প্রপার প্রশাসনিক পরিকাঠামো বা নিয়ম কানুন আছে, বা জনসাধারণের জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, তাহলে কি হয়, পাহাড়ের সেখানে পরিবেশ থেকে আরম্ভ করে বাস্তবিক পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। তাহলে অবশ্যই তাদের জন্য আলাদা কিছু আহ নিয়ম রাখা উচিত, নয়তো কি হবে, সামঞ্জস্য হবে না। কারণ সমতলের মানুষের জীবনযাপন, রুচিবোধ, চাওয়া পাওয়া, পরিবেশ পরিস্থিতি সব রকম অন্যরকম, আবার পাহাড়ের দিকে যারা থাকে তারাও সম্পূর্ণ আলাদা রকম। তো আমরা বরাবরই ওইখানে অনেক সময় আন্দোলন হতে দেখেছি যে তারা পৃথক গোর্খাল্যান্ডের দাবি করছে, যে তারা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে। এবং তো এই জন্য কিন্তু তাদের ওই জায়গার ডেভেলপমেন্টের জন্য একটা আগে বোর্ড ছিল, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ, ডিজিএইচসি, ঠিক আছে। কিন্তু এখন বর্তমান যেটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, জিটিএ যেটাকে বলা হয়, তাহলে। এবং তাহলে ওরা এখনো বর্তমান, তাহলে ওরা চাইছে যে জিটিএ এর সঙ্গে যেন তাদেরকে পুরা স্বায়ত্ত শাসনটা দেওয়া হয়, ক্ষমতা যেন বাড়ানো হয়ে থাকে, ঠিক আছে। সেগুলা অমিত শাহের সঙ্গে আলোচনা করছেন। আগে এই ব্যাপারে আলোচনা হতো না, কারণ যেহেতু শাসক দল আগে তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, এবং কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার রয়েছে, তার জন্য এই ব্যাপারে আলোচনা হচ্ছে। এবং সম্প্রতিকালে আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফ কে জায়গা দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে বর্ডার ঠিক করার জন্য। গতকালের খবরে আমরা দেখলাম এসএসবির একটা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে ওখানে যে সমস্ত তাদের নিয়ম কানুন আছে, অনেক সময় কি হয়, কেন্দ্র সরকার চাইলেও বলপূর্বক কোনো জায়গায় জায়গা বা বর্ডার ফেন্সিং করতে পারে না। তার জন্য তো নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। কেন নিতে হয় আমরা জানি, তফসিলি 7-এ বলা আছে, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, রাজ্য তালিকা। তাহলে যে সমস্ত জিনিসগুলো রাজ্য তালিকার ইখতিয়ারভুক্ত থাকে বা যেগুলো যুগ্ম তালিকা, সেগুলো কিন্তু কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেই কিন্তু পদক্ষেপ নিতে হয়। সব সময় কেন্দ্রের হাতে সব ক্ষমতা থাকে না। তো এই ব্যাপারে যারা ওইখানে রয়েছে, বিশেষ করে যারা ওখানে বর্তমান সাংসদরা রয়েছেন বা এমপি এমএলএ রয়েছেন, তারা দেখা করে তারা দাবি বলেছেন, এবং তাদের আরো দাবি ছিল যে তাদের ওই 11টা জনগোষ্ঠীকে যারা আছে ওদেরকে তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এবং যেহেতু পূর্বাঞ্চলটা নেপালের অন্তর্ভুক্ত, ওই জন্য ওরা নেপালি ভাষা তো বল, ওরা অষ্টম তফসিলে কিন্তু নেপালি ভাষাটাও যুক্ত করার কথা বলেছে। এই মুহূর্তে অষ্টম তফসিলের ভাষার সংখ্যা আছে 22টা, ঠিক আছে। এই যে আজকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ আগরওয়ালও ছিল। তিনি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং বিজেপির 5 বিধায়কও ওই এলাকার ছিল, ঠিক আছে। এছাড়াও বিএসএফ ছিল, সশস্ত্র সীমা বল। যেহেতু ওইখানে নেপাল বর্ডার রয়েছে, তো ওই জন্য এসএসবি থাকার ব্যাপারটা থেকেইছে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস, ওখানে চিকন স্নেক, ঠিক আছে, ওই চিকন স্নেকের ওইখানেও আলোচনা হয়েছে। অনেক সময় চীন হুমকি দেয় যে ওই চিকেন স্নেকটা ভাগ করে দিয়ে ভারতের ওই উপরের পার্টটা চীন কবজা করে নেবে। এই জন্য নিরাপত্তার ব্যাপারে চিকেন স্নেক নিয়েও কিন্তু আমাদের রাজ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মিটিং করেছেন। এইখানে একটা স্ট্র্যাটেজি হিসেবে একটা জিনিস আলোচনা করতে পারি, আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আবার সমবায় মন্ত্রী, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা সবাই জানি, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে, এই জিনিসটা আমাদের কাছে কোশ্চেন হয়। তাহলে কি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেউ নয়? আমরা সচরাচর পশ্চিমবঙ্গের ইতিহাসে কি দেখেছি, মুখ্যমন্ত্রীর হাতেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটা থেকে না, এবং ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু পরিচলিত ভাষায় আমরা পুলিশ মন্ত্রী বলে থাকি, ঠিক আছে। তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী। আমরা জানি সংরক্ষণ ঠেকাতে উদ্যোগে বিজেপি, আমরা জানি ককরোচ জনতা পার্টির আন্দোলনে নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য তারা যন্তর মন্তরে তীব্র আন্দোলন করেছিল, এবং সেই ব্যাপারে কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে ইস্তফাও দিতে হয়েছিল। সম্প্রতিকালে আবার একই জিনিস, একই ঘটনা আমরা ঝাড়খণ্ডে দেখতে পেয়েছিলাম, যেখানে ঝাড়খণ্ডের ছেলে মেয়েরাও কিন্তু আন্দোলন করেছিল, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পরীক্ষা বাতিল করা হয়েছে, যদিও ওটা কোর্টে এখনো বিচারাধীন চলছে। তাহলে একটা জিনিস
আপনাদের প্রত্যেকের চিন্তাধারা পরিষ্কার হওয়া উচিত। শাসক দল সিদ্ধান্ত নিলেই যে ওটা হবে তার কোনো মানে নেই। অনেক সময় ভোটাভুটির বিচারে হয়তো শাসক দল প্রায়োরিটি পেয়ে থাকে, কিন্তু সরকারি পদক্ষেপটা যদি ঠিকঠাক না হয়, তাহলে বিরোধী দল যে কোনো সাধারণ মানুষ কোর্টে গিয়ে ওটার কিন্তু বিরোধিতা করতে পারেন। কোর্ট কিন্তু সবসময় সবার জন্য খোলা থাকে যে কোনো বিষয়ে। তো এই ব্যাপারে এখন নতুন কি হয়েছে যে সংরক্ষণ রাখা যাবে না। তো সেই ব্যাপারে ওটা কিন্তু ঠেকাতে এখন কিন্তু বিজেপি সরকার যে না, এইটা কিন্তু মেনে নেওয়া যাবে না, ওই জন্য তারা আগাম এই আন্দোলনটা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, ইরানের হুঁশিয়ারি, বাড়তে পারে যুদ্ধের উত্তাপ। তাহলে আমরা দেখেছি তাহলে আমরা দেখেছি যে ইরানের সঙ্গে কিন্তু আমেরিকার একটা বদানুবাদ অনেকদিন ধরেই চলছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। হরমুজ প্রণালীকে ইরান দাবি করছে যে ওটা আমাদের জায়গা, ঠিক আছে, আমেরিকা বলছে যে না, ওটা আমাদের ক্যাপচারেই আছে। তো এই ব্যাপারে ওদের যেটা সোশ্যাল মিডিয়াতে কথোপকথন বা দ্বন্দ্ব বিদ্বেষ চলছে আর কি। যদি এই ব্যাপারে কিন্তু তাহলে আবার কিন্তু যুদ্ধ হতে পারে। এটা একটা যুদ্ধের উত্তাপ বাড়তে পারছে। এবং এই হরমুজ প্রণালী কেন্দ্র করে কিন্তু ভারতীয় জাহাজরা ভারতে আসতে পারছে না, পণ্যবাহী জাহাজ। যার ফলে কিন্তু গ্যাসের সংকট আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে, বা গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। ছাড়পত্র নয় কেন্দ্রের মানে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স ও নিউ ইয়র্কের মেয়র জোহানারান জোহরান মামাদানির সঙ্গে বৈঠক করার কথা ছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাবন্ত রেড্ডি। ঠিক আছে, তো কি হয়, যখন বিদেশ মন্ত্রকের ব্যাপার আসে, বিদেশ মন্ত্রকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কোথায় যাবেন, কার সঙ্গে মিটিং করবেন, ওটা অবশ্যই কিন্তু বিদেশ মন্ত্রকের পারমিশন নিয়ে যেতে হয়। সম্প্রতিকালে আমরা একটা জায়গায় বলতে পারি, আমাদের যখন জোনাল কাউন্সিল মিটিং হয়েছিল, যেখানে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিল, আমরা সেখানে দেখেছিলাম রাঘবন্ত রেড্ডি কিন্তু ছিল না। কিন্তু রাঘবন্ত রেড্ডি অবশ্যই উপস্থিত থাকার কথা ছিল। তো রাঘবন্ত রেড্ডি এই মুহূর্তে আছে করেন, তিনি এই মুহূর্তে কিন্তু নিউ ইয়র্কে আছেন। ঠিক আছে, এই নিউ ইয়র্ক যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকায় ওইখানে যাওয়ার কিন্তু ছাড়পত্র তাকে দেওয়া হয়নি। ঠিক আছে, সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী, বাইরের দেশের মুখ্যমন্ত্রী বা বাইরের দেশের রাষ্ট্রপতি বা যার সঙ্গে দেখা করেন না কেন, তাহলে বিদেশ মন্ত্রকের পারমিশন নিয়ে দেখা করতে হয়। ঠিক আছে। টাকা তুলতে চার্জ, অর্থাৎ স্টেট ব্যাংকের যে বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, তাহলে 1 অক্টোবর থেকে তাদের চার্জ নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, 4 বারে বেশি টাকা তুলতে গেলে প্রতি লেনদেনের জন্য 15 টাকা লাগবে, এবং তার উপর জিএসটি। তাহলে জিএসটিটা কিভাবে নির্ভর করে? জিএসটিটা নির্ভর করে আপনি যে টাকাটা তুলছেন তার উপর এত পার্সেন্ট। ধরুন যে জিএসটিটা হচ্ছে 5%, তার মানে আপনি যদি 100 টাকা তুলেন, তাহলে হচ্ছে 15 টাকা প্লাস জিএসটি, মানে বলেছে মনন মিস্ত্রির পদত্যাগ চেয়ে চিঠি, মামলা শীর্ষ কোর্টে। অর্থাৎ আমরা জানি না, আমরা কয়েকদিন আগে একটা খবর দেখেছিলাম যেখানে নালসা হায়দ্রাবাদে সমাবর্তন অনুষ্ঠানে, ওখানে যে ছাত্রছাত্রীরা ওরা চেয়েছিল যে আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে যেন না ওইখানে আমন্ত্রণ করা হয়। কেন আমন্ত্রণ না করা হয়? কারণ ওই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছিল, বলছে ওইখানে তিনি সঠিক পদক্ষেপ নেননি। এই ব্যাপারে ছাত্ররা আহ, আবেদন জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষকে। তো এই খবরটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে পেরে ওনারা বলেছিল 2026 সালে যে সমস্ত ছেলেমেয়েরা ওখানে স্নাতকে মানে আইন বিভাগে যারা স্নাতক পাস করবে, তাদেরকে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে না। এই জিনিসটা বলেছিল। সচরাচর কি হয়, আইন নিয়ে যারা পড়াশোনা করে গ্রাজুয়েশন হওয়ার পর কিন্তু ওরা বিভিন্ন কোর্ট গুলাতে ওরা প্র্যাকটিস শুরু করে দেয়। তাহলে বলেছিল যে প্র্যাকটিস শুরু করা যাবে না। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তাহলে সিদ্ধান্তটা কে নিয়েছিল? মনন কুমার মিশ্র। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে হস্তক্ষেপ করেন। তিনি বলেন যে কেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া এইখানে মাঝখানে হস্তক্ষেপ করবে। ঠিক আছে, এটা আমার সুপ্রিম কোর্টে ছাত্রদের মধ্যে ব্যাপার ছিল। এবং বিচারক এটাও বলেছিলেন যে আমিও তো আমার ছাত্রাবস্থায় অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত যুক্ত ছিলাম। ঠিক আছে, এবারে এই ব্যাপারে কিন্তু মনন মিশ্র এই যে সিদ্ধান্তটা ঠিক নয়, এবং এই ব্যাপারে তাহলে পদত্যাগ চেয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাও শীর্ষ কোর্ট বলতে কিন্তু সুপ্রিম। এখানে আদর্শ ভবানীপুর, প্রতিশ্রুতি শুভেন্দুর। আচ্ছা, আমরা সম্প্রতিকালে দেখেছি যে আমাদের 294টা আসনের মধ্যে এখন 292 টাকা আছে। কারণ শুভেন্দু অধিকারী তিনি দুটো জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, এক নন্দীগ্রাম এবং ভবানীপুর, কিন্তু তিনি নন্দীগ্রাম থেকে ইস্তফা দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের আরেকটা জায়গাতে আমরা দেখেছি, যেটা হচ্ছে এজিইউপি, আম জনতা উন্নয়ন পার্টি, যেখানে আমাদের উম হুমায়ুন কবির একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন। তিনি নাওদা ও রেজিনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু রেজিনগর থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক আছে, এখানে যেহেতু আদর্শ ভবানীপুর প্রতিশ্রুতি, কারণ কারণ শুভেন্দু অধিকারীর নিজের বাসস্থান হচ্ছে নন্দীগ্রাম। ঠিক আছে, ভবানীপুর হচ্ছে এইখানে আমাদের যে
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র, সেই জন্য এইখানে তিনি গুরুত্ব দিতে চাইছেন আর কি। সচরাচর সাধারণত কি হয়, বাইরের কোনো প্রার্থী অন্য কোনো এলাকায় প্রার্থী হলে সাধারণ মানুষ ওইখানে পছন্দ করেন না বা ভোট দিতে চান না, ঠিক আছে, কিন্তু উনি বলছেন যে উনি আশ্বাস রেখেছেন যেহেতু জনগণ ওনাকে জয়লাভ করেছে, এই জন্য তিনি এই জায়গায় মোহনবাগান 22 বছরের অপেক্ষার অবসানের লক্ষ্যে ইস্ট বেঙ্গল, ঠিক আছে। তাহলে আমরা যে ডুরান্ড কাপ যে চলছে, এটা শেষ পর্যায়ে আমরা এখন পৌঁছেছি, এবং মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটা টিমের কাছেই কিন্তু এখন কাপ জয়ের একটা সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে পরীক্ষায় আসার মতো প্রশ্ন বলতে, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটা প্রশ্ন আছে। ওটা ফুটবল খেলা হবে, ঠিক আছে। আচ্ছা, তার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে হার ব্রোঞ্জ থামালেন তৃষা গায়ত্রী। অর্থাৎ আমরা দেখিয়েছি যে ভারতে কিন্তু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলা চলছে ভারতে, এবং এর আগে আমরা দেখেছি আমাদের ব্যাডমিন্টনের যে সমস্ত তারকা ছিল, পিভি সিন্ধু, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, বিশ্বের 1 নম্বর খেলোয়াড়কে প্রথমে হারালো, পরে কিন্তু বিদায় নিয়েছেন। সেই জায়গা থেকে আমাদের যে তৃষা ও গায়ত্রী মেয়েদের ডবল জুটি, ঠিক আছে, তিসা জালি ও গায়ত্রী গোপীচন্দ্র ব্যাডমিন্টন সেমিফাইনালে হারলেও, তাহলে কি হয়, কিছু কিছু ইভেন্ট আছে। আমরা অ্যাকচুয়ালি যে প্রথম হয় ওনাকে গোল্ড দেওয়া হয়, যে দ্বিতীয় হয় ওনাকে সিলভার দেওয়া হয়, যে তৃতীয় হয় ব্রোঞ্জ দেওয়া হয়, এটা হচ্ছে নিয়ম। কিন্তু কিছু কিছু ইভেন্ট আছে যেখানে সেমিফাইনালে যে দুজন আহ, প্রতিযোগী হেরে যায় তাদেরকে কিন্তু আর তৃতীয় পজিশনের জন্য কিন্তু খেলানো হয় না। তাদের দুজনকেই সেমিফাইনালে, দুজনকেই কিন্তু ব্রোঞ্জ পদক দেওয়া হয়ে থাকে। এরকম ইভেন্টস গুলো হচ্ছে বক্সিং এ হয়ে থাকে, জুডোতে হয়ে থাকে, ক্যারাটেতে হয়ে থাকে, টেবিল টেনিস হয়ে থাকে, ফেন্সিং এ হয়, স্কোয়াশে হয়, আর এখানে তো ব্যাডমিন্টনে হচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যে সমস্ত তারকা যারা ছিল তারা কিন্তু পদক কেউ নিতে পারেনি, তার আগে ছিটকে বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা অনেক সময় প্রশ্ন হতে পারে, যেহেতু এটা ব্যাডমিন্টন তার বড় গ্রাউন্ডে খেলা হয় না, তার একটা একটা নির্দিষ্ট স্টেডিয়ামে খেলা, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু এটা খেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে শেষ 4 জন ট্রফি জেতার লক্ষ্য, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে গল টেস্টে ভারত জয়লাভ করেছে, ঠিক আছে। সেখানে দুটো রেকর্ডও আমরা দেখেছি, রবীন্দ্র জাদেজা 350 রান এবং 350 উইকেট এবং 4000 রান করেছেন অলরাউন্ডার হিসেবে, এবং ঋষভ পন্থ 100টা সিক্স মারার কৃতিত্ব অর্জন করেছেন। সেই জায়গায় পরবর্তী যে টেস্টটা হতে চলছে সেটা জিতে করে কিন্তু গম্ভীর সিরিজ যাওয়ার কথা বলছেন, আমাদের গৌতম গম্ভীর, এবং প্রথম আমাদের এখন ক্রিকেট টিমের প্রধান কোচ, হেড কোচ রয়েছেন আর কি। ভারত নেদারল্যান্ডের ম্যাচ দেখছে দ্রাবিড় আর স্টিভ ওয়া, ঠিক আছে, রাহুল দ্রাবিড় ভারতের, আর স্টিভ ওয়া, এটা কোথায়, ভারত নেদারল্যান্ডস ম্যাচ। তাহলে ডাচদের কাছে হেরে বিদায়ের মুখে ভারতরা। অর্থাৎ কি হয়েছে, ডাচদের কাছে, ডাচ মানে নেদারল্যান্ডের, তাকে ডাচ বলা হয়ে থাকে, এই জায়গাগুলো অনেক সময় পেপার পড়তে গিয়ে সমস্যা তৈরি হয়, কিন্তু না, নেদারল্যান্ডদেরকে ডাচ বলা হয়, ঠিক আছে। অস্ট্রেলিয়াদের ওজি ওজি বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি হয়, আমরা জানি যে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে যৌথ উদ্যোগে হকি বিশ্বকাপটা ওইখানেই হচ্ছে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু নেদারল্যান্ডের কাছে ভারত হেরে করে কার্যত কিন্তু বিদায় নিল হরমনপ্রীত সিংরা, আমাদের পুরুষ হকি দলের ক্যাপ্টেন। এবারে মেয়েরা কি করে সেটা এখন দেখার বিষয়। আজ দিলীপে বৈভব টেস্টও দেখতে যান দ্রাবিড়, ঠিক আছে। অর্থাৎ বৈভব সূর্যবংশী প্রথম রাজস্থান রয়্যালে আইপিএল এ খেলতেন, এবং সেইখানে রাহুল দ্রাবিড় কিন্তু মেন্টর ছিলেন, ঠিক আছে, যদিও দাবি করা হয়। এবং এক সময় আমাদের যে মানে আন্ডার 19 যে ক্রিকেট দলের, সেই সময় আন্ডার 19 বা আন্ডার 13 যে সমস্ত নিচু স্তরের ক্রিকেট, স্তরে যে ক্রিকেট আমাদের টিমগুলো ছিল, সেগুলোর দায়িত্বে কিন্তু রাহুল দ্রাবিড় ছিল, যেখানে কম বয়সী ছেলে মেয়েদেরকে খেলানো হয় বা খেলা শেখানো হয়। তো আজকে যেহেতু দিলীপ ট্রফি হচ্ছে, তো দিলীপ ট্রফিতে কিন্তু বৈভব থাকছে, এবং এইটার উপর ভিত্তি করে রাহুল দ্রাবিড় বলছেন যে সূর্য বৈভবংশী তো টি20-তে অভিষেক করেছে, আমি টেস্ট দলও ওকে দেখতে চাই, ঠিক আছে। এইখানে প্রশ্ন আসার বলতে অনেক সময় প্রশ্ন আছে যে দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। দিলীপ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এবং ওটা ভারতের মধ্যেই হয়ে থাকে কিন্তু। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কলম্বোয় অনুশীলনে গিল এবং গম্ভীর, তাহলে এই টেস্টটা কলম্বোয় হবে, আগের টেস্টটা গলে হয়েছিল, ঠিক আছে। মাঠে এত ভিড় কেন, প্রশ্ন হচ্ছে ব্রাজিল দলের, মাঠে এত ভিড় কেন, তাহলে আমরা দেখেছি যে 3 অক্টোবর কলকাতায় যুব ভারতী স্টেডিয়ামে ভারত এবং ব্রাজিলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ হবে। তো এই জন্য এখানে 5 সদস্যের দল কিন্তু এসেছে পরিবেশ পরিকাঠামো দেখার জন্য, যে কোথায় থাকবে, কোথায় খেলা হবে। কারণ আমরা জানি সম্প্রতি মেসি কাণ্ডের জন্য কলকাতাতে স্টেডিয়ামে ভাঙচুর হয়, এবং সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, সেই ঘটনা থেকে কিন্তু ব্রাজিল দল এই ব্যাপারে শিক্ষা নিয়ে কিন্তু এগোতে চাইছে আর কি।
ঠিক আছে, এবারে সচরাচর কি হয় যে কোনো দেশে বা যে কোনো জায়গায় যেদিন ম্যাচ থাকে সেদিন উত্তেজনা থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানুষ এতটাই যে কোনো জিনিসকে পপুলারিটি বা গুরুত্ব দেয়, তারা কিন্তু সত্যি অবাক হয়ে গেছে যে আমরা তো জাস্ট ভিজিট করতে এসেছি। সবার কৌতূহল যে ভিজিট করতে কারা। প্রথম দুই বামহাতির দাপটে প্রথম দিনে 18 উইকেট। আমরা জানি অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা হচ্ছে, যেখানে প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং দ্বিতীয় টেস্টেও তাহলে প্রথম দিনে 18 উইকেট, অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে আসে, বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে যায়। তারপরে কি হয়, অস্ট্রেলিয়া ব্যাট করতে আসে, অস্ট্রেলিয়া 8 উইকেট 165 রান করে, 12 রানে 6 উইকেট নেয় স্টার্ক এবং ঠিক আছে, আমাদের আনন্দবাজার পেপার বিশ্লেষণ এইখান পর্যন্তই। যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার